সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম নির্বাচনের হাওয়া। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জনাব আফজাল হোসেন, রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জনাব কায়সার কামাল, এবং রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। মানুষের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বগুড়ার জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন। সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 20। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সংবিধানের এ ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ঠিকাদার সহ 4 জনের 10 বছর করে কারাদণ্ড। 2 জন খালাস পাওয়ায় পরিবারের অসন্তোষ। এবং অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ, বলছেন অভিজিতের বাবা। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে বিষয় নির্বাচনের হাওয়া, আমি অ্যাডভোকেট আফজাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনাদের কাউন্সিল, অক্টোবরের কাউন্সিলের পর থেকেই এমনিতে আমরা দেখি যে নির্বাচনের কথা যখনই আগে নির্বাচনের দাবি করে আসতো, যে বিএনপির পক্ষ থেকে তো 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন, এই সংসদ বাতিল করতে হবে। যখনই বলা হতো আপনাদের দলের পক্ষ থেকে, আপনাদের দলের প্রায় সব নেতাই বলতেন যে 2019 সালের আগে, এপ্রিলের আগে কোনো নির্বাচন নয়, নির্ধারিত সময়ের একদিন আগেও নির্বাচন নয়। কিন্তু আমরা দেখি গত কাউন্সিলের পরেই আপনাদের মানে দলের মধ্যে মানে একটা নির্বাচনের সাজ 2019 সালের আগে হবে পরে হবে সেটা অবশ্য বলা হচ্ছে না, কিন্তু নির্বাচনের একটা সাজ পড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীও কাউন্সিলের সময় বলেছিলেন আগামী নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, তিনি সেটাই চান। এবং উনি যেখানেই যখনই কোনো উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাচ্ছেন, জনসভা করছেন, সেখানে উনি নৌকায় ভোট চাইছেন। তো একটা নির্বাচনের হাওয়া চলে এসছে বলা যায়। এর মধ্যে বিএনপির যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াতে এর মধ্যে আসছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের হাওয়ায় আমরা যাচ্ছি। তো কিভাবে বলবেন আপনারা? না, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল এবং এই দলের সবসময় বিশ্বাস করে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে পরবর্তী সময়গুলোতে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকে যিনি নন্দিত প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে দীর্ঘ বছর আমরা আজকে অতিক্রম করে আসছি। তো বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে নির্বাচনকেই মানে গুরুত্ব দিয়ে থাকে এবং আওয়ামী লীগ সবসময় তার দৈনন্দিন যে রাজনৈতিক কর্মকাণ্ড এর পাশাপাশি সবসময় নির্বাচনী যে কাজ সেটা কিন্তু সবসময় করে। আমাদের কিন্তু দেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিমধ্যে উপজেলা, ইউনিয়ন পরিষদ, তারপরে আমাদের মেয়র নির্বাচন পৌরসভাগুলোতে হয়েছে, জেলা পরিষদে হয়েছে। সারা বছরই কিন্তু নির্বাচন আছে। সুতরাং নির্বাচনী যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের মধ্যে সবসময় নির্বাচনী হাওয়াটা সবসময় থাকেই। আর 2 বছর আগে আজকে বাংলাদেশের রাজনীতি সবকিছু মিলে এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু একটা আবর্তিত হচ্ছে। নির্বাচনের হাওয়াটা যেটা চলছে, নির্বাচনের হাওয়া সরকারি দলের পক্ষ থেকে যেহেতু হাওয়াটা দেওয়া হয়েছে, হাওয়াটা শুরু হয়ে গেছে আমি যেটা বলি। কিন্তু হাওয়ার সাথে সাথে যেটা বলা হচ্ছে যে সরকারি দলের মধ্যেই নানা রকম কোন্দল, এটা মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা আগামী নির্বাচনে আপনাদের প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন আপনি? না, আমাদের দলের গত কাউন্সিল আমরা আজকেও দেখি সিলেটে একজন নিহত হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে।
এগুলো বাংলাদেশে আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনে এতগুলো ইউনিট আছে এবং সেখানে বিভিন্ন জায়গায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটতে পারে। সিলেটের ঘটনাটি আমি এখনো ডিটেলস জানি না কার কি সমস্যা, আপনার মাধ্যমে শুনলাম। তো সবচেয়ে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ গত কাউন্সিলের পর থেকে আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভাপতি তার নির্দেশে দলকে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর উপরে দাঁড় করানোর জন্য যে কাজটি করা দরকার সেটি করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে তিনি প্রায় অর্ধেক জেলা সফর করে আমাদের দলের সাধারণ সম্পাদক সফর করেছেন। আমার দলের যিনি নেত্রী তিনিও কিন্তু আজকেও সান্তাহারে গিয়ে সভা করেছেন এবং সেখানেও আগামী নির্বাচনের কথাও তিনি বলেছেন। এবং বাংলাদেশের রাজনীতি, আমি যেটা আগেই বলেছিলাম যে রাজনীতিটা এখন এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলও কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমাদের মাননীয় নেত্রী কাজ করছে, আমার দল না, আমি বলি আমার দলের নেত্রী কিন্তু এর আগেও বলেছেন যে সঠিক সময় নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সবাইকে অংশগ্রহণ করার কিন্তু আহ্বান জানিয়েছেন। সুতরাং নির্বাচন 2019 সালের যে সঠিক যে সময়টি, সেই সময় নির্বাচনটি হবে বলেই আমরা এখন পর্যন্ত তো আমরা সেই সময় হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন, তাই না? তো আমি মনে করি যে তার আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দল সকলেই কাজ করবে এবং 2 বছর এটা কিন্তু বেশি সময় না একটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং সেই নির্বাচন কমিশন আজকে কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোই মনে করি যে নির্বাচনের প্রস্তুতি স্বরূপ তারাও কিন্তু তাদের দলের মধ্যে কাজ করার যে সুযোগটা কিন্তু তৈরি হয়েছে। আসবো আপনার কাছে আবার, জানাব ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি, কিন্তু আমরা দেখি যে আপনাদের বিএনপিতে অনেকটা ঢাকার অফিসে বসেই বক্তৃতা বিবৃতি দেয়া। আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ আমাদেরকে কাজ করতে দেয় না, যেটা বড় অভিযোগ সরকার, কিন্তু আমরা দেখি যে ঢাকায় হয়তো আপনারা পারেন না, কিন্তু ঢাকার বাইরেও আপনাদের কর্মসূচি নেই বা একেবারে নেই বললেই হয়। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে নির্বাচনের প্রসঙ্গটা আনতে গেলে প্রথমে এখনের যে হাওয়া, শুধু এই হাওয়াতে আমি যাব না। দেখেন, গত 2014 সনে ভোটারবিহীন যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং 154 জন অনির্বাচিত ব্যক্তি দ্বারা যে সংসদ বর্তমানে আছে, সেই নির্বাচনের আগে আজকের এই প্রধানমন্ত্রী 154 জন অনির্বাচিত সংসদের প্রধানমন্ত্রী বলেছিলেন ওই নির্বাচনটা শুধুমাত্র একটা সাংবিধানিক রক্ষার জন্য, নিয়ম রক্ষার জন্য নির্বাচন, আমরা পরবর্তীতে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিব। এটা কিন্তু উনি জাতির সামনে প্রমিস করেছিলেন, কমিটমেন্ট করেছিলেন 2014 আগে। নিশ্চয়ই আপনারা টেলিভিশন পত্রপত্রিকায় এসেছিল না, এরকম কোনো কমিটমেন্ট না, কমিটমেন্ট করেছিলেন যে এই নির্বাচনটা হবে শুধুমাত্র সাংবিধানিক রক্ষার নির্বাচন। অনেক কথাই তো আমরা বেমালুম ভুলে যাই, যাই হোক আমি সেই প্রসঙ্গে যাব না। তো সেইটার থেকে আজ পর্যন্ত নির্বাচনের যে বাস্তব অর্থে যে নির্বাচন চাই, অর্থাৎ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন, যেটা জাতির প্রত্যাশা, আন্তর্জাতিক বিশ্বের প্রত্যাশা, সেইটার প্রতি আমার ব্যক্তিগত ধারণা বর্তমান শাসক দল আন্তরিক নয়। যেমন উনি বলেছেন যে নির্বাচনকে সামনে নিয়ে আপনি বলতে যাচ্ছেন সব দলকে নিয়ে বর্তমান শাসক দল নির্বাচন করতে চায় না, বিএনপিকে এখনো বাইরে রাখতে চায়। বিএনপিকে বাইরে রাখতে চাই এটা তো কার্যক্রমে বোঝা যায়। যেমন আপনি বললেন যে কেন ঢাকায় আমরা শুধুমাত্র প্রেস ব্রিফিং, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথাই যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। এখন আসলে কি কত কথাই বলা হয়, আবার কত কথাই পরে আমরা ভুলে যাই। যেমন উনি বলেছিলেন 14 নির্বাচন জানুয়ারির আগে, 5 জানুয়ারির আগে, যে এটা শুধুমাত্র নিয়ম রক্ষার নির্বাচন। উনি বলছেন উনি এই কথা বলেন নাই। তো এই কথা আরেকদিন যে অস্বীকার করা হবে না, তারই বা কি প্রমাণ আছে? আমি যেটা বলতে চাচ্ছি যে ঢাকার প্রসঙ্গে আপনি বলেছেন যে আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা, গত পরশুদিন শুক্রবারে নেত্রকোনা জেলা কেন্দ্র একটা উপজেলার নাম, ওখানে ছাত্রদলের একটা কর্মী সভা ছিল। সেই কর্মী সভাকে কেন্দ্র করে 239 জন নেতা কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে, 400-500 অজ্ঞাত আসামি। আমি কেন প্রসঙ্গটা টানছি, দেখেন কেন্দ্র থেকে কলমাকান্দা 150 কিলোমিটার দূরে, বারহাট্টা 100 কিলোমিটার দূরে, অর্থাৎ
ওই কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে সারা জেলাব্যাপী সারাশি অভিযান, চিরুনি অভিযান। আজকে আপনার প্রোগ্রামে আসার আগে 7 জন পরিবার থেকে আমাকে ফোন দিয়েছে, বাজার থেকে তাদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গেছে। এই পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে ধরা হয়েছে। অথচ যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকে কলমাকান্দা, বারহাট্টা, পূর্বদলা বিভিন্ন উপজেলাগুলো 100 মাইল দূরত্বে। আর আমরা এই তথ্য কি আপনি এইখানেই বলছেন? আপনাদের জেলা কমিটির পক্ষ থেকে সংবাদ শুধুমাত্র সম্মেলন করে জেলা এই কমিটি না, বিষয়ে কিছু বলা গতকালকে হয়েছে? আজকের পত্রিকায় এসছে, মহাসচিব মহোদয় বিবৃতি দিয়েছেন, আজকে প্রেস ব্রিফিং করা হয়েছে। এটা শুধুমাত্র নেত্রকোনা না, নেত্রকোনা বললাম এই কারণে পরশুদিনের ঘটনা একটা এক্সাম্পল। এমন সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই আমরা প্রধান বিরোধী দল এবং অন্যতম জনপ্রিয় দল হিসাবে কোনো ধরনের নির্বাচনী আচরণ, নির্বাচনী কার্যক্রম তো দূরের কথা, আমাদের সাংগঠনিক তৎপরতা পর্যন্ত করতে পারছি না। আমাদের ময়মনসিংহে কাউন্সিল অনেক দিন যাবত কাউন্সিল করতে প্রশাসন অনুমতি দিচ্ছে না। কিশোরগঞ্জে কাউন্সিল হয়েছিল, সভাপতিকে মেরে জেলখানায় ঢুকিয়েছে। এরকম সারা বাংলাদেশেই আজকে যেখানেই বিএনপি সেখানেই শুধুমাত্র আওয়ামী লীগ না, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পুলিশ বাহিনীর সহযোগিতায় বিএনপিকে প্রতিরোধ করা হচ্ছে। তো এইটা কি নির্বাচনের পরিবেশ? এই নির্বাচন কি মানে আমরা কি চাচ্ছি? নির্বাচন যদি উনি 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, নির্বাচন যদি হতে হয় এবং এটা যদি একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, যেটা জাতির প্রত্যাশা, গণতন্ত্রের স্বার্থে ইনক্লুসিভ নির্বাচন, এটা তো আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে এই বর্তমান শাসক দল অনির্বাচিত এবং বিরোধী দল গৃহপালিত। এটা তো পার্লামেন্ট রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। তো এই অবস্থার প্রেক্ষিতে আজকে আমরা যারা নতুন প্রজন্মের আছি, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যাশা একটা ইনক্লুসিভ ইলেকশন। শুধুমাত্র যারা পলিটিক্স করি তাদের জন্য না, আজকে আপনি শিক্ষক, বুদ্ধিজীবী, সর্বমহল থেকে দাবি উঠেছে একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য। এবং এই ইনক্লুসিভ ইলেকশনের জন্য আমরা চেষ্টা করছি। নির্বাচনের কথা বলছেন যে এত দরকার, এবং সরকারও বলেছেন সেরকমই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু সরকারের সেই বলাটাকে উনি সন্দেহ প্রকাশ করছেন যে সরকার সেরকম চায় না। কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। মানে যেটা আসলে এখন আমরা দেখছি যে একটা নির্বাচন কি বলবো, যে আমি খেলা শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে চাই যে, বা আপনার পজিটিভটাই ধরি, আপনি যদি যেটা বলছেন যে একটা হাওয়া তোলার চেষ্টা চলছে, এটাই। এবং এখন না, বেশ কিছুদিন ধরে, এবং সরকারের পক্ষ থেকে আজকে তো আপনি আপনার তথ্যে জানলাম ভোট চেয়েছেন, এটা অবশ্য উনি নৌকামার্কায় ভোট চেয়েছেন, এবং ভোটের বিবেচনায় বিরোধী দল তারাও কিভাবে একটা নির্বাচন তাদের বিবেচনায় ভালো করা যায় সেই কথা কিন্তু অনেকদিন ধরে বলছে। তো তার মানে আমি বলি যে এই যে শাসক দলের যে দুই অংশ, ক্ষমতার থাকার বাইরে থাকা প্রধান যারা, তারা কিন্তু নির্বাচনটাকেই সামনে নিয়ে আসছে। কিন্তু পয়েন্টটা যেখানে আমার মনে হয় কনসেন্ট্রেট করা দরকার, যে জনগণের চোখে যেন নির্বাচনের নামে একটা ঠুলি পরানোর কাজটা প্রধান না হয়, সেটাই আমাদের বিবেচনা রাখা দরকার। কেন কথাটা বললাম? কথাটা এই জন্যে যে দেখুন, আমরা তো গণতন্ত্র চাই, গণতন্ত্রের নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার একটা অন্যতম বড় মাধ্যম, এটা আমরা জানি। কিন্তু আমাদেরকে গিলানো হচ্ছে নির্বাচনে যেন একমাত্র মাধ্যম। এবং এখন রাজনীতি এই যে প্রধান মানে ভোটের বিবেচনায় যে প্রধান শ্রেণীর দলগুলো কি করছে, আমাদের কথা বাদ দেন, এই যে রাজনীতির অন্যতম পর্যবেক্ষক আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক রেহমান সোবহান, তিনি স্যারও সর্বশেষ বললেন যে আদর্শহীনতাটা প্রধান হয়ে দাঁড়িয়েছে, রাজনীতিটা হয়েছে সম্পদ উপার্জনেরই হাতিয়ার, প্রধান হাতিয়ার। তা আমি ওর সাথে একটু খালি যোগ করি যে ওই হাতিয়ারটাকে একটু আইনি রূপ দেওয়ার জন্য যে নির্বাচন, যে একটু সবাই মিলে নির্বাচন করলাম এবং যে কোনোভাবে সবাই চাইবে যে যার যার মতো করে জিতে আসলে তার ওই কাজটা করতে পারলাম, এইরকম একটা পর্যায়ে চলছে বলে আমাদের ধারণা এখন। কিন্তু আমার মনে হয় যে আলোচনার ওই জায়গা থেকে একটু ফিরে আসা দরকার। সেটি হচ্ছে যেমন নির্বাচনে সাধারণভাবে, হ্যাঁ ঠিকই যে একেবারে যে এই কথাটা ওনারা বলছেন বাইরে নাই তাও না, যেহেতু রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অন্যরা যখন কথা বলে তার তো হাওয়াটা নিচে যেও লাগে, সুতরাং মানুষ এরকম একটা ভাবছে। তাহলে ওই মানুষকে কিন্তু যা ভাবছে সেটা না, তাকে একটু তুলে আনা দরকার। তুলে আনতে গেলে কি হবে? আমরা যেমন এখন একটাই বটিকা, এটা সর্বজন ভাবে গৃহীত একটা বটিকা গেলানোর চেষ্টা করি, সেটা হচ্ছে তুমি ঠিকমতো ভোট দিতে আসবা এবং ভোট গোনা হবে। কথাটা খুবই যুক্তিযুক্ত, সেটা আমরাও চাই। কিন্তু নির্বাচন মানে, বা এই যে এই প্রচলিত গণতন্ত্র যদি বলি, ওইটা কিন্তু না। নির্বাচন মানে আমি আর উনি দাঁড়াবো, কে ভোট দেবে তা তো না। যিনি ভোট দিতে পারেন এবং আমাদের নিয়ম অনুযায়ী তার যদি দাঁড়ানোর অধিকার থাকে, সেই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে। কিন্তু এখন প্রচলিত যে ব্যবস্থা, তাতে আপনি দেখেন যদি টাকা না থাকে,
যদি একটা, আমি মার্কার কথাটা বাদই দিলাম, কিন্তু আরো যদি সেই পেশি শক্তি না থাকে, যদি অন্যান্য সাম্প্রদায়িক প্রচারণা, আঞ্চলিক প্রচারণার অন্য একটা না থাকে, তাহলে যে কোনো একটা ভালো মানুষ ইচ্ছা করলেও নিরীক্ষণ করতে পারে না। অর্থাৎ আমি একটা পয়েন্ট দিয়ে এটাই বলতে চাই যে তাহলে আমি মানুষকে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন ব্যবস্থার একটা সংস্কারের কাজটাই করতে হবে। আপনি যদি সরকারি দলের কথা দিয়ে ধরি যে নির্বাচন তারা সংবিধান অনুযায়ী যে সময়ের কথা বলছেন ওই সময় করবেন, তাহলে তো এখন সময় আছে, তাহলে এখন আলোচনা কোনটা হওয়া দরকার? দরকার হচ্ছে নির্বাচন ব্যবস্থায় যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। আমি নিশ্চিত মানে ভোট দেওয়া না, তার সব প্রক্রিয়া অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, তার জন্য যথাযথভাবে নির্বাচন ব্যবস্থার একটা সংস্কারের কাজে হাত দেওয়া। কিন্তু ওই কাজ হাত না দিয়ে বটি কাজ এখন গিলানো হচ্ছে, তাতে করে কি দাঁড়াচ্ছে? জনগণের আসল ইস্যু বাইপাস হয়ে যাচ্ছে, শুধুমাত্র ভোটের কথাটা সামনে আসছে। আপনি দেখুন, আমি জাস্ট ছোট্ট করে 2টা পয়েন্ট খালি তুলে রাখি। আমি গ্রামাঞ্চল থেকে ফিরে আসলাম, এই জন্য বলি গ্রাম অঞ্চলে কৃষকের একটা, যতই বলেন অন্যবারের থেকে এবার একটু ধানের দাম পাচ্ছে, কিন্তু তার অন্যান্য সংকটের জন্য তার হাহাকারটা যে নাই বলতে পারবো না। শহরে গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম আরো বাড়ানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ মানুষের এই যে দৈনন্দিন জীবনের আপনি যে গ্রামে ইতিহাস- কি দেখে এসেছেন? গ্রামে তো মানুষ ইলেকশন নিয়ে আলোচনা করছে। হ্যাঁ আমি বললাম, সেটা বললাম। আমাকে জিজ্ঞেস করে যে ইলেকশনের কি হবে, আমাকে জিজ্ঞেস করছে যে কি হবে, কারণ সরকার বলতেছে এইটা, আবার বিএনপি বলতেছে এইটা হবে না, এই সমস্ত। কিন্তু বলছি যে ওইখানে ওই বটিকাটাই প্রধান হচ্ছে। আবার যখন জিজ্ঞেস করলাম, আপনার সমস্যা নেই, কারে বাদ দাও, খালি ভোট দিয়ে হবেটা কি? ভোট তো ওরাই ক্ষমতায়, যে যেই যায় সে লুটপাট করবে, একেবারে এই ল্যাঙ্গুয়েজ। এই যে বললাম যে যায় সে লুটপাট করবে, আমার কি হবে? আমি আপনার মানে, তা বলে আমার কৃষক, আমি তো ভালো বীজ পাই না, ভালো সার পাচ্ছি না, দামও ঠিক মতো পাই না, খাজনা অত্যাচার অতিষ্ঠ, আমার ছেলের চাকরি নাই, আমি যে রাস্তায় যাব তার কোনো নিশ্চয়তা নাই। মানে সে তার জীবন যুদ্ধটার মধ্যে আছে, কিন্তু সেই জায়গাটা যে আমার একটা গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, ওইটা যে একটা দায়িত্বের ব্যাপার আছে। আমি দেখছি ক্ষমতাসীন থেকে শুরু করে যারা ভোটের বিবেচনায় বড় দল হিসাবে খ্যাত, সেই জায়গাটায় তাদের ভূমিকা হচ্ছে না। এবং আমি জানি না, আমি একটা কথা খালি বলি, যে প্রধানমন্ত্রীর কথা বললেন, আমি একটা পজিটিভ কোড আপনাকে করতে চাই, যদি আমি ভুল না করে থাকি। আসার সময় অনলাইনে দেখছিলাম, ওইখানে বগুড়াতে একটা খাদ্য গুদাম যেটা উদ্বোধন হয়েছে, এইটা হবে সৌরচালিত। যদি সেটা হয়ে থাকে, এবং অবশ্যই আমি তথ্য জানি না, সেটা একটা পজিটিভ কাজ। আমাকে যদি বলেন যে আমাদের বিদ্যুৎ সংকট নিরসনের জন্য আজকে সৌর বিদ্যুৎ অন্য যে ব্যবহার করার কাজটা হয়, এই যে সাইলো গুদাম, খাদ্য গুদাম নির্মাণে ওই কাজটা যদি হয়ে থাকে শান্তাহারে হয়েছেই, তাহলে সেইটা একটা পজিটিভ। বরঞ্চ জনগণের ইস্যু হিসাবে এই জায়গাগুলোকে প্রধান আসা দরকার। আরেকটা পয়েন্ট আমি ক্রিটিক না করে পারছি না, আরেকটা পয়েন্টে পরে আসবো। আমি একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। আব্দুল লতিফ কুরেশি, সেনবাগ, নোয়াখালী থেকে বলছি। জি বলেন। আমি মাননীয় অতিথি বিএনপি নেতৃবৃন্দ যিনি আছেন ওনাকে আমি একটা প্রশ্ন করছি, যেটা উত্তর দিচ্ছি। যে উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে সংবিধান রক্ষা করার জন্য নির্বাচন করছেন, কিন্তু নির্বাচন করছে, কথাটা সত্যি, কিন্তু ওনারা কি সেই নির্বাচনের জন্য প্রতিহত করেছেন? ওনারা পারেননি বিধে সংবিধান রক্ষা হয়েছে, কিন্তু তা হয়নি। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, গত 1 বছর হয়ে গেছে, বিএনপি কাউন্সিলর হয়ে গেল, কিন্তু গণতন্ত্র কি শুধু নির্বাচন করার জন্যই কি গণতন্ত্র রক্ষা? না, দলের গণতন্ত্র না থাকে, যেখানে কমিটি দিতে পারছেন না, যেখানে গঠনতন্ত্র নেই, সেখানে কি করে ওনারা আশা করেন যে গণতন্ত্র? মাননীয় অতিথি আওয়ামী লীগের নেতাকে আমি বলতে চাচ্ছি যে 5 মাস হয়ে গেল আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু 5 মাসে গঠনতন্ত্র ওনারা দিতে পারেননি জনগণকে এবং তার দলকে। তাহলে আমরা কি করে বুঝবো যে ওনারা গণতন্ত্র নিজের দলের মধ্যে যদি না থাকে, তাহলে নির্বাচনটাই কি মূল উদ্দেশ্য, আর সেটাই কি গণতন্ত্র? মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। দুইজনের কাছে প্রশ্ন রেখেছেন, আপনি বলুন প্রথমে। না, আমি তার প্রশ্নের উত্তর যেটা দিই, আমি গঠনতন্ত্র, আমার এই সম্মেলনে গঠনতন্ত্র সাব কমিটির আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। আমাদের গঠনতন্ত্র তো আছেই, গঠনতন্ত্রে টুকটাক কিছু পরিবর্তন করা হয়েছে, এবং সেই পরিবর্তনের পরে আমরা এটি প্রেসে অলরেডি দিয়ে দিয়েছি, এবং এটা মানে কয়েকদিনের মধ্যেই ছাপা হয়ে বেরিয়ে আসবে। সুতরাং গঠনতন্ত্র যে আমাদের নাই তা না, আমাদের গঠনতন্ত্র তো আছেই, সেখানে গঠনতন্ত্র নতুন করে ছাপানো এবং জন্য কিছু কারেকশনস, এবং এটা তার অবজারভেশন ঠিক আছে, কিন্তু গণতন্ত্র যে নাই সেটা কিন্তু না। আমি যেটি অন্য প্রসঙ্গ সেখানে যেটা আসতে চাই, সেটা হলো যে উত্তরটা দিয়ে তারপরে আসি। প্রশ্নটা হয়ে যাক। উনি যেটা বলেছেন যে ঠিক আছে, বিএনপির কাছে যে প্রশ্নটা রেখেছেন। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ কুরাইশি, সেনবাগ, নোয়াখালী থেকে আপনার প্রশ্নের জন্য। আমি বলতে চাই, আসলে কি বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ করতে হয়নি, সারা দেশের মানুষ ওই অবৈধ 5ই জানুয়ারি নির্বাচন প্রতিরোধ করেছে, বিধায়ী 5%-এরও কম ভোট
কাস্ট হয়েছিল যে এটা নিয়ে তো এবং আবার- এটা এবং নিয়ে- সেন্টারগুলোতে এটা নিয়ে BNP -র পশুরা মত- ছিল। এটা দুই দলেরই হিসাব আছে, বিএনপির এক ধরনের হিসাব আছে, আওয়ামী লীগের এক ধরনের হিসাব আছে। আওয়ামী লীগের হিসাব হচ্ছে 45%-এর বেশি। অতএব না, এটা নিয়ে- হিসাব তো এখন আমরা কম্পিউটারে করবে। যেভাবে মিলাতে পারি, বাট জি। বাস্তবতাটা হচ্ছে লেস দেন 5% ভোটটা কাস্ট হয়েছিল। আর উনি দলের ইন্টারনাল ডেমোক্রেসির কথা যেটা বলেছিলেন বা বিভিন্ন জায়গায় কমিটি গঠনের প্রশ্নে, দেখেন আপনার সেনবাগেই কিন্তু বিএনপির কাউন্সিল করতে পারেনি। কেন পারেনি? শাসক দল এবং পুলিশ বাহিনীর হস্তক্ষেপের কারণে, শাসক দল এবং পুলিশ বাহিনীর পেটুয়া বাহিনীর সন্ত্রাসের কারণে করতে পারেনি, নোয়াখালীতেও করতে পারেনি। তো এইরকম সারা বাংলাদেশের কোনো থানায় কোনো জেলাতেই বিএনপির যে রাজনৈতিক চর্চা যেটা করার কথা বা যেটা জি। করতে চায় সেটা এই করতে যে পারে নাই দর্শকের প্রশ্ন শাসক নিয়ে- দলের কারণে। দর্শকের প্রশ্ন নিয়ে ধন্যবাদ আপনি আপনাকে কিছু কুরেশি বলবেন? সাহেব। আমার মন্তব্য যে বললেন। ওনার অবজারভেশন আমি একদিকে আছে, এটা ঠিকই। যেমন গঠনতন্ত্র বিষয়টা সেটা হচ্ছে যে আমি যতদূর বুঝি যে আওয়ামী লীগ তার উপকমিটি যেটা করেছিল তারা একটা সংশোধন করে সেটা দেবে। বিএনপি তার এটা নিয়ে দেখি আমি বিভিন্ন সময় কোশ্চিন হয়ে দিতে পারে না, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা এটা খুবই ভ্যালিড। আমি মনে করি যে সে ব্যাপারে থাকলে আমার দল কমিউনিস্ট পার্টিতে থাকলে উনি কোশ্চেন করতে পারে যে দলের যদি ইন্টারনাল গণতন্ত্র না থাকে তাহলে আমরা জনগণকে কি করে গণতন্ত্র শিখাবো? আমি যদি দিতে না পারি তা সে ব্যাপারে তো আমার মনে হয় এই দুই দলের যে ভূমিকা কি, বিশেষ করে সর্বশেষ বিএনপির যে পজিশন, যে স্যারাবেরা পজিশন, এটা সবাই জানে যে তাদের দলের কমিটি করার সহ অন্য জায়গাটা তারা দিতে পারছে না। সুতরাং এই জনগণের এই যে অবজারভেশন সেটাকে আমি খুব পজিটিভ ওয়েতে দেখি, কারণ জনগণ যদি এই পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিও এরকম নজরদারি বাড়াতে পারে এটা যে উনি যে বললেন যে গণতন্ত্র ছেলেবেলা ঠিকমতো পজিশন। শুরু না, হচ্ছে না, এখানে সেটা কিন্তু খুব আরেকটা গুরুত্বপূর্ণ আমার বিষয় মনে হচ্ছে- হয়। জি, বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপিতে এখন আমরা পত্র পত্রিকাতেই দেখি যে সন্দেহ, মানে বিএনপির নেতৃত্ব পর্যায়ে সন্দেহটা প্রবলভাবে দানা বেঁধে উঠেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা মামলা চলছে, সে রায় হলে কি হবে না হবে, যার কারণে আজকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে বলতে হলো গতকালকে যে হ্যাঁ মামলা রায় যাই হোক না কেন যে Election উনি করতে পারবেন। ইলেকশন করতে পারবেন। এবং এই মামলা নিয়ে বিএনপির মধ্যে মানে একজন আরেকজনকে সন্দেহ করে কে সরকারের সাথে হাত মিলিয়েছে, কে কি করবে, এই বিষয়গুলো প্রবল প্রবল। জি জি জি, কি থ্যাংক বলবেন? ইউ। আমি আমি একটু অনেকগুলো প্রশ্ন করছিলেন, এগুলো কিন্তু আমি আমি আচ্ছা ঠিক আছে, একটার পর একটা আমি একটু বলে নেই। এটা খুব নিয়ে আপনি ভাইটাল জি, ভাইটাল জি। কোশ্চেন আপনি করেছেন। প্রথমত গঠনতন্ত্র সাব কমিটি যেটা হয়েছে সেটার আমি একজন মেম্বার এবং আমাদের গঠনতন্ত্র অলমোস্ট ফাইনালাইজড এবং এটা নির্বাচন কমিশনে খুব সহসাই জমা দেয়া হবে। দর্শকের প্রশ্নের উত্তরও পেয়েছেন, সাথে সাথে প্রিন্স ভাই। আর আপনি যেটা মামলা সংক্রান্ত বিষয় বলেছেন, দেখেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের বিরুদ্ধে যে মামলাটা, যে অরফানেজ ট্রাস্ট, যে মামলা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বলেন যে এতিমের টাকা মেরে খেয়েছে, আমি আজকে এই লাইভ টেলিভিশনে বসে হলফ করে বলতে পারি একটি টাকাও তসরুপ করা হয়নি, একটি টাকাও অন্য কোথাও যায়নি, সমস্ত টাকা ব্যাংকে আছে। আর এই মামলাটা লিগ্যাল ওয়েতে চিন্তা করলে এটা কোনো মামলাই হতে পারে না, কারণ এটা একটা প্রাইভেট এটা আদালতের বিষয়। জি, জি, আদালতের বিষয়। আচ্ছা ঠিক আছে, আদালতের বিষয়। জি। আর আদালত কিভাবে চলছে, যে কারণে আমাদের নেত্রী অনাস্থা দিতে হয়েছে আদালতের উপরে। মান্নান সাহেব প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের, একই আদালতে ওনার মামলা, সেই মামলার 4 মাস 3 মাস পরে পরে ডেট হয়। আর আমাদের নেত্রীর মামলা প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন ওনাকে হাজির থাকতে হয়। তো অতএব আমরা বুঝতে পারি যে কিভাবে চলছে। আর রায়ের ব্যাপারে যেটা বলেছেন মওদুদ সাহেব, এটা হয়তো আমি মনে করি এটা ওনার নিজস্ব অবজারভেশন, নট দলের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা জড়ানো হয়েছে বেগম খালেদা জিয়াকে। উনি 3 বারের প্রধানমন্ত্রী। আমরা প্রমাণ দিয়েছি যদি আইন নিজস্ব গতিতে চলে এই মামলায় উনি বেকসুর খালাস পাবেন। জি। আমি আবারও না, বলছি, ঠিক আছে, এই মামলায় উনি বেকসুর খালাস পাবেন। এবং আপনারা যদি চান এই মামলা নিয়ে একদিন একটা বিতর্ক করতে পারেন। আপনাকে দিতে চাই। না, না, থ্যাংক ইউ। না, না, মামলা তার নিজস্ব গতিতে চলবে এবং আপনারা সবচাইতে দুজনেই আইনজীবী, অতএব এই বিষয়ে না 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 জোহার ভাই, আমার মামলা নিজস্ব গতিতে, মামলা নিজস্ব গতিতে কাউন্সিলে রাইট, কাউন্সিলের জি, জি, আমরা জি, নির্বাচন প্রসঙ্গটা বাদ দিলাম, এই আলোচনাটা জি, হয়েছে। জি, তো জি। যাই হোক, মামলার প্রসঙ্গটি যখন আসছে, আমি যেটা বলি যে মামলা নিজস্ব গতিতে চলছে, কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন যেটা হলো মামলা অংশগ্রহণ করতে, মামলাকে ফেস করতে বেগম খালেদা জিয়া কেন ভয় পান? উনি কিন্তু এ যাবৎ প্রায় 50টি তারিখের অধিক উনি কোর্টে যাননি। হ্যাঁ, তো যাই হোক, এই মামলায়
2টি মামলা আছে এবং সেই মামলায় এতিমের টাকা সে চুরি করেছে, এটা কোর্টে বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে এটা আলোচিত হচ্ছে এবং এটা সাক্ষী প্রমাণ সহ উপস্থাপিত হয়েছে এবং সেই চুরি মামলা করেছে বললে তো বিচার হয়ে গেল। না না না, মামলা আমি চুরি করার অভিযোগ আছে। আমার কথা শেষ করি, না, না, আমার কথা শেষ করি। জি, বলেন। এবং তার পরিবার তার বিদেশে যে টাকা পাচার করেছে এগুলো তো সর্বজন বিদিত। এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। মামলা হচ্ছে হ্যাঁ। অভিযোগে, না, অভিযোগে মামলা কোনো করেছে না, নাই, মামলা হয়েছে, মামলার জন্য আমরা অপেক্ষা করি। আর যেটা হলো যে বিএনপি আজকে বিএনপি সম্পর্কে যে কথাগুলো বললেন যে বিভিন্ন জায়গায় আইন প্রয়োগকারী সংস্থা তারা বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দিচ্ছে। বিএনপি তো আজকে এই জায়গায় যাওয়ার জন্য তারা নিজেরাই নিজেদের জায়গা তৈরি করেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃত হয়েছে। কানাডিয়ান আদালতে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকার করেছে। আজকে হয়তো সাধারণ মানুষ একসময় বলবে যে বিএনপির মতো দলটি দেশে রাজনৈতিকভাবে এটা এখান থেকে আইনগতভাবেই এটাকে বাতিল করে দেওয়া উচিত, এরা হয়তো দাবি উত্থাপিত হবে আমি মনে করি। কিন্তু সেইখানে তারা কে না জানে যে এই নির্বাচন ঠেকানোর নামে যে 2014 সালে নির্বাচনের কথা উনি বললেন, 2014 সালে নির্বাচনটি একটি সাংবিধানিক পদ্ধতি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বললেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন কিন্তু না। সেই নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না। দেশীয় আন্তর্জাতিকভাবে নির্বাচন সাংবিধানিকভাবে সফল হয়েছে এবং এটা আজকে স্বীকৃত যে এই সরকারটি এখন কাজ করে যাচ্ছে, দেশের উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে যাচ্ছে এবং সবকিছুর প্রতি আজকে বিএনপির একটি অনাস্থা, সবকিছুর প্রতি, যে বিএনপি আইন আদালতের প্রতি অনাস্থা, তারা নির্বাচনের প্রতি অনাস্থা, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা, সবকিছু একটা অনাস্থা রোগে বিএনপিকে আজকে পেয়ে বসেছে। তো আজকে উনি বললেন যে গ্রামে ঘুরে এসেছেন, গ্রামীণ অর্থনীতি সম্পর্কে উনি জানেন, আমরাও তো গ্রামে যাই। গ্রামের মানুষ আজকে যে তাদের যে অর্থনৈতিক অবস্থার যে ব্যাপক পরিবর্তন হয়েছে, এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময় হয়েছে। আজকে এই দেশে কে না জানে যে একসময় স্লোগান উঠেছিল, অথবা আমরা অনেক দলই স্লোগান দিত যে কীটনাশক অথবা সার কি বীজ এসব নিয়ে মানুষ স্লোগান দিত, পোস্টার লিখত, এগুলো কিন্তু আজকে দেয়া লাগে না। আজকে কিন্তু কৃষকের হাতে সার কিন্তু পৌঁছে যাচ্ছে। এই দেশেই তো বিএনপি যখন শাসন আমল ছিল তখন কিন্তু কৃষকের সার আনতে গিয়ে কিন্তু জীবন দিয়েছিল, তাই না? কিন্তু আজকে কিন্তু কোনো কৃষক সার আনতে গিয়ে জীবন দেয় না। এবং বাংলাদেশ আজকে সবজি উৎপাদনে 3য় স্থান অধিকার করেছে। এমনি তো হয় নাই। আমরা আওয়ামী লীগ সরকার অ্যাডহক ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। আপনি যেটা বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়ায় যেমন আমরা অংশগ্রহণ করি, পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই দেশের আজকে পার ক্যাপিটাল ইনকাম বিএনপির আমলে কত ছিল, সেখান থেকে আজকে এই দেশে $543 মার্কিন ছিল পার ক্যাপিটাল ইনকাম, সেখানে আজকে কত হয়েছে $1466। দারিদ্র্যের হার আজকে 41.5% থেকে কমে 22.4% হয়েছে। আজকে রিজার্ভ কোথায় ছিল 3.5 বিলিয়ন, আজকে বর্তমানে 32 বিলিয়ন হয়েছে। সুতরাং উন্নয়ন যারা দেখে না তারা কখনোই দেখবে না, চোখে চশমা দিয়েও দেখবে না। সুতরাং আজকে আমরা বলতে চাই যে এই যে আমরা সবসময় সবকিছুর প্রতি যে অনাস্থা বিএনপির দেখি, আমি মনে করি আপনার এই অনাস্থা কথা নিয়ে আমি ওনার কাছে একটু যেতে চাই যে বললেন যে সবকিছুতে আপনাদের অনাস্থা। আমি যদি বলি আন্দোলনে আপনাদের অনাস্থা, মানে সরকার গ্যাসের দাম বাড়ালো, এটা নিয়ে আপনাদের কোনো একটা মানে অফিসে বসে একটা বিবৃতি পাঠ করা ছাড়া আমরা দেখি আর কিছু না। সিপিবি হরতাল করছে, সেটাকে আপনারা সমর্থন দিচ্ছেন, কিন্তু পাবলিক ইস্যু নিয়ে আপনারা কিছু করার কোনো চিন্তা ভাবনাই আপনাদের। আমি আপনার এই প্রশ্নের জবাবটা দিচ্ছি, এর আগে একটু প্রসঙ্গ আসছে মামলা। না, বিএনপি এত বড় কমিটির লোকরাই তো রাস্তায় কখনো দেখি না। এই যে 500 লোক রাস্তায় নামলেই তো কেন্দ্রীয় কমিটি, তারাই তো একটা প্রোগ্রাম করতে পারে, কিন্তু এটা পারবে না। বিএনপি আন্দোলনও ব্যর্থ, নির্বাচনও ব্যর্থ এবং রাজনৈতিক কর্মকাণ্ড আমি একটু বলি। 6-7 মিনিট পাবো। বিএনপি আন্দোলনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ, কারণ বিএনপির উপরে যেভাবে গুম হত্যা চালানো হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়নি। আওয়ামী লীগ সরকার যেটা এবার করেছে, পেট্রোল বোমা মারলেন আপনারা, হত্যা করলাম আমরা। আপনার কথার সময় কিন্তু আমি কোনো কথা বলি নাই, মারলেন আপনারা, আপনার সময় কোনো কথা বলি নাই। 230 জন মানুষকে মেরে ফেললেন। দেখেন, তাইলে তো আমরা এখানে কথা বলা যাবে না। শেষ প্রশ্ন নেই, একজন দর্শক আছেন, আমি কিন্তু কথা বলতে পারি, আপনাকে দেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজহারুল ইসলাম গোপালপুর টাঙ্গাইল থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো বিএনপি নেতা কায়সার কামাল সাহেবের নিকট। জি বলেন। ওনারা বারবার বলছেন খালেদা জিয়াকে সাজা দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। যদি খালেদা জিয়ার কোনো সাজা না হয়
তাহলে কি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার প্রশ্ন অসংখ্য ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে কি গ্যাস নিয়ে আমাদের মিটিং হচ্ছে, চট্টগ্রামে গতকালকে হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচিও আসবে। আর সবচেয়ে বড় কথা কি, বাস্তবতাটা একটু আপনারা বুঝতে চেষ্টা করি আমরা সকলেই। আজকে দেখেন বিএনপির যদি 5 জন নেতাকর্মী এক জায়গায় হয়, সেই জায়গায় পুলিশ লাঠিপেটা গুলি। আমরা যে রাস্তায় নামবো, সেই রাস্তায় নামার মতো যে বর্তমান কোথায় গুলি করেছে? অতএব বিএনপি কোনো ইস্যুতে কোনো কিছু আমি করবে সেটা না। বলছি না, আমি সেটা বলছি না। জি। ঘরোয়া মিটিংও আমরা করতে পারছি না। এবং গ্যাস এই নিয়ে কথা বলে দায় সারা যাবে? আমরা চেষ্টা করছি, দায় সারবো কেন? আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের একটা কমিটমেন্ট আছে, তো সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং অচিরেই কেন্দ্রীয় কর্মসূচি আসবে। জি, আর দর্শক বিভিন্ন যে প্রশ্ন করলেন, হ্যাঁ, আমি আসছি একটা একটা যদি করে সাজা না হয় তাহলে এই একটু বর্তমান এই সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আপনারা নির্বাচন আমি ওনার দুই একটা অবজারভেশন বলি। যেমন হ্যাঁ, কানাডা বলছে একটা আদালত সন্ত্রাসী দল। আমি লার্নেড অ্যাডভোকেট সাহেবকে আমি অস্বীকার করছি। না, আপনি অস্বীকার আমি করবেন? অস্বীকার করছি, আদালত এটা বলে দায়িত্ব নাই। নিয়ে অস্বীকার করছি। আদালত বলেনি। আমি আপনার জ্ঞাতার্থে বলবো, দয়া করে জাজমেন্টটা পড়েন। এখানে জাজমেন্টটাতে কি লেখা আছে? না, আওয়ামী লীগ আপনাদের পড়া আছে। না, যদি পড়া আমরা থাকতো পড়া তাহলে আছে, আপনি এভাবে বলতেন পত্র-পত্রিকা না। এসেছে। তাহলে এই জাজমেন্ট নিয়ে আমরা আলোচনা একদিন হয়েছে। পত্র পত্রিকায় তো কিরকম পত্র পত্রিকা আসে এটা আমরা জাতি সবাই জানে। ওই জাজমেন্ট ওই শুধুমাত্র রাজনীতি থেকে ফিরে আসেন। ভাইরে, আপনার সময় কথা বলি নাই কিন্তু ওই অবস্থান থেকে ফিরে আসেন, না, এইভাবে নিশ্চয়ই আসলে মানুষ তাহলে তো গ্রহণ আর, করবে। এসে কোনো লাভ নেই। ওই জাজমেন্টে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলে এবং টোটাল বাংলাদেশের যে পলিটিক্যাল ভলাটাইল সিচুয়েশন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। ডেমোক্রেসি নেই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। পার্সপেক্টিভ অটোক্রেসি আসছে বাংলাদেশে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক আমি শেষ করার পরে প্রশ্ন করেন। আমি শেষ করার পরে প্রশ্ন করেন না। স্টেটমেন্ট আছে? ভাই, আমি একটা মানুষ হত্যা নিয়ে আপনাদের স্টেটমেন্ট আছে? আমি শেষ আপনারা করার দায়-দায়িত্ব পরে স্বীকার করেছেন। আমরা তো এখানে হ্যাঁ, আসছি এই কি? মানুষগুলো যে হত্যা করলেন, ভাই, টেবিল আপনাদের বক্তব্য কি ছিল? বলেন ভাই, বলেন আপনাদের কি আমি বক্তব্য বলি, ছিল? টেবিল টকে বসা মানে কি একজন শেষ করলে আরেকজন বলবো? ঠিক এখন আছে। যদি আপনি বলেন, না, না, বলেন, আমি বলবো, বলেন, কে বলেন, শুনতে বলেন, পারবেন না? বলেন, বলেন। তাহলে আপনি না, বলেন, আমি উঠে না, যাই। না, না, আপনি বলেন। আমি না, তিনটা কথা বলি, আমার তারপরে শেষ হয় নাই। সুবিধা হবে। না, না, আমার শেষ হয় নাই। শেষে দিব, সবচেয়ে শেষে। না, না, আমি যেটা বলছি যে ওই মানুষগুলো যে হত্যা হলো, তাইলে ভাই উঠে যাই এখান থেকে। কথাটা শুনে না, ওই মানুষগুলো যে হত্যা হলো, এই যে সেটা এখানে কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনের চারিত্রিক বৈশিষ্ট্যটা পাচ্ছি। বিএনপি রাস্তায় নামতে পারে না, ব্যারিস্টার কায়সার কামাল আইন সম্পাদক আর এক নেতার পাশে বসতে পারে না। এখন বুঝেন পার্থক্যটা বিএনপি এবং আওয়ামী লীগের? না, না, পাশে তো বসেই আছি। না, আমি পাশে বসতে বসে পারছি আছি, না, টকশোতে বসে কথা আছি বলতে না। পারছি না। না, কথা বলেন আপনার আপনি। বাধার মুখে আমি বলতে পারছি না, আপনার বাধার মুখে। বলেন, বলেন। তাহলে আপনাকে স্টপ করতে না, হবে। না, না, আমি জাস্ট একটা তাহলে প্রশ্ন- কথার মধ্যে, তাহলে আমি কথার মধ্যে প্রশ্ন করে না, লাভ আমি নাই। খালি একটা নির্বাচনের প্রশ্ন- কথা তাহলে আমি বলেছিলেন। শেষ করি, তারপরে বলেন। আমি ওই সময় আপনার একটা না হাজারটা প্রশ্নের জবাব দিব। আমি একটু বলে বলে নির্বাচন নিয়ে যেহেতু আপনি কথাটা তুলেছিলেন, আমি ওই সময় যেটা বলতে চেয়েছিলাম, নির্বাচন কমিশনারকে আপনার আমি ওই আলোচনার সূত্র ধরে বলি, আমরা অনুরোধ করব এখন থেকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এটা দেখতে হবে। কারণ নির্বাচন যখন ঘোষণা করব তখন হলে হবে না, অনেকে সুযোগ পেয়ে এখন থেকে ভোট চাওয়া সহ সব কাজ করবে। এটা এখন থেকে দেখা দরকার বলে আমি প্রয়োজন মনে করতেছি। উন্নয়ন মানে বিষয়ক আপনি কথা বলছেন যে সবসময় এটা বলা যাবে না। না, যদি আইনে না থাকে, যদি আইনে না থাকে, তাহলে ধরেন আপনি যখন বলছেন যে নির্বাচনে বোঝার জন্য যে আপনি এত লক্ষ টাকার বেশি খরচ করতে পারবেন না, আগে থেকে আপনি মানে আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে বললেন আর আরেকবার নৌকায় ভোট দিন, আমি দেখার ব্যাপার, এটা দেখার ব্যাপার আছে। যদি বলতে পারবেন কি পারবেন না? যদি এই ধরনের পদে থেকে আমাদের আচরণ বিধি ভোট চাওয়া পারমিট না করে কোনো আরেকটা উন্নয়ন কাজে issue। যাওয়ার জন্য না, আমি কথা শেষ করি আবার ব্যাখ্যা ভালো করে শুনতে হবে। আওয়ামী লীগের আমি শেষ করি, আওয়ামী লীগের সভাপতি নৌকায় ভোট আমি দিতে আসছি তো, পারবেন না? আমি বলছি তো অবশ্যই যেতে পারবেন। আমি বলেছি যদি আচরণ বিধি অনুযায়ী, আপনি আচরণ বিধি দেখেন, আমি পারবে কিনা আমি সে জাজমেন্টে যাচ্ছি না, আমি যে আচরণ বিধি আমি দেখার জন্য অনুরোধ করছি। যদি আচরণ বিধি বলে যে কোনো উন্নয়ন প্রকল্প করতে যে ভোট চাওয়া যাবে না, যদি আমি বলছি, তাহলে চাওয়াটা ঠিক হয়েছে, কারণ ওনারা জাজমেন্ট করুক, আমি জাজমেন্ট দিতে চাচ্ছি না। নির্বাচনের শিডিউল তো ঘোষণা করেন না, এই জায়গায় তো আপত্তি, yes, না, না, আমি ওই কথাটাই বলছি। নির্বাচনের শিডিউল বর্তমান আইনে নির্বাচনের শিডিউল এই জায়গায় আমাদের ঘোষণা করেন আপত্তির নাই। জায়গা, নির্বাচন সংস্কার কথা ওইটাই আমি আসছি। এখনকার আইনে ঠিক একমত, উনি ঠিকই বলেছেন, কারেক্ট, কিন্তু এখনকার আইনে যেটা আছে নির্বাচন প্রচারের পরে আমি এই টাকা খরচ, কিন্তু তার আগে আমি কয়েকশো কোটি টাকা খরচ করছি। প্লিজ ভাই, আপনি ভোট চান, অসুবিধা কি? না, এটাই তো পারবো না, আজকেও এয়ারে ভোট চান। আইনি না, আমি এই কথাটা বলে রাখলাম। এখন জাজমেন্ট আপনারা করেন, জনগণ করুক। আমরা মনে করি, শেষ করি, আমার কথা শেষ হয়ে যাচ্ছে, যে এই জায়গাটা নির্বাচন আচরণবিধি শুধু নির্বাচন ঘোষণার পরে না, আগে থেকে দেখা উচিত বলে আমরা মনে করি, আমাদের প্রতিনিধিরা জানাই রাখলাম। 2 নম্বর ছোট্ট করে বলি, উন্নয়ন হচ্ছে না কখনো বলি না,
বৈষম্যটা বাড়ছে এবং উন্নয়ন মানে এটা মনে রাখা দরকার দুইটা পয়েন্ট। উন্নয়ন খালি ব্যক্তির হলে হবে না, তার সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব কি, এইটা হচ্ছে টেকসই উন্নয়নের এবিসিডি। পড়ে দেখতে পারেন, আমি আর ব্যাখ্যা গেলাম না। থার্ড এবং শেষ কথা হচ্ছে, দেখুন আজকে যে ইস্যুর কথা আপনি বললেন, আমরা ওই কথাটাই বলছি যে নির্বাচন হোক আমাদের আর যাই করুক, শেষে যেতে হবে জনগণের ইস্যু নিয়ে। সুতরাং জনস্বার্থবিহীন ইস্যু সামনে রেখে জনগণের ইস্যু নিয়ে কোনো আমরা চাই না যে এই ধরনের একটা পরিস্থিতি জনগণ মাঠে নামুক, এই ইস্যু নিয়ে সেটাই দেখতে হবে। জনগণের ইস্যু নিয়ে জি জি অন্য কোনো না। জনগণের ইস্যু হয়েছে, আমি যেটা বলবো লাস্ট মিনিট জনগণের ইস্যু। এই যে দেখেন একটু আগে আমি যখন কথা বলছিলাম উনি ইন্টারফেয়ার করছিলেন। হ্যাঁ হ্যাঁ, জনগণের issue তে এইটার থাকেন। জন্য উনি কি বললেন যে ঠিক আছে আমাকে দেন, আপনিও তাকে দিলেন কেন? ফ্লোরটাকে ঠান্ডা রাখার জন্য। ঠিক বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য এইরকম একজন তৃতীয় একটা পক্ষ দরকার যাতে নির্বাচনটা সুষ্ঠু করা যায়। সেটা কি? একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, নির্বাচনকালীন সময়ের সহায়ক সরকার দরকার, যেটা আমরা বিএনপি দাবি এটা নিয়ে করছি। আজকের আলোচনা- এই টেবিলে সেটা প্রমাণ করছে জি। যে আমরা দুইজন দায়িত্বশীল নেতা, আমরা রাজনৈতিক কিভাবে কি দলগুলো করছি, যদি দায়িত্বশীল সেই আচরণ হিসাবে করে, কিভাবে আচরণ তা- করবো? এই যে না, আমি কথা বলতে পারছি না আপনার জন্য টেবিলে, রাস্তায় আমরা নামতেই পারছি না। আমাদের না, আলোচনাটা- পুলিশ এবং আমাদের পুলিশ এবং আলোচনাটা- আওয়ামী লীগ আমাদের যে আলোচনা নির্বাচন এখানে ঠেকাতে শেষ যে- করতে চাই এই বলে যে আগামী নির্বাচন, যে নির্বাচনের হাওয়া যেটা শুরু হয়েছে সেটা অবশ্যই ভালো। এই নির্বাচনের হাওয়া চলবে এবং এই আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত আমরা হবে। প্রত্যাশা করি এই সেটা। প্রত্যাশা করে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করলেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।